আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষজনের একটা স্মার্টফোন কেনার জন্য বাজেট কিন্তু অ্যারাউন্ড 20,000 টাকা হয়ে থাকে এবং এই বাজেটেই দেখা যায় যে অনেক ধরনের ইউজার আছে। কেউ আবার ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজে, কেউ আবার দেখা যায় যে গেমিং সেন্ট্রিক ফোন খুঁজে থাকে যেগুলোর পারফরমেন্স একটু ভালো হবে। কিন্তু এই বাজেটে ভালো পারফরমেন্স ওয়ালা ফোন কিন্তু খুব একটা দেখা যায় না। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা জিনিসের সাথে পরিচয় করাই দিব, একটা ফোনের সাথে, সেটা হচ্ছে IQ Z10X। এইটা 20,000 টাকা বাজেটে বেস্ট পারফরমেন্স ফোন বললে ভুল হবে না, কারণ এটাতে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300 এর মতো একটা পাওয়ারফুল চিপসেট থাকতেছে যেটা দিয়ে আপনি উড়াদুরা গেমিং করতে পারবেন। এই বাজেটে এত ভালো চিপসেট আমি এর আগে কখনোই দেখি না এবং এটার পারফরমেন্স কেমন ছিল এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তার আগে ধন্যবাদ দিতে হয় MK মোবাইল পয়েন্টকে আমাদেরকে এই ডিভাইসটা সেন্ড করার জন্য। আপনি যদি এই IQ Z10X টা এখন কিনতে চান তাহলে এখন 20,500 টাকায় সেল হচ্ছে। এটার প্রাইসটা কিন্তু কিছুদিন পরে দেখা যাবে যে অনেকটাই ড্রপ করবে। আপনি আপডেট প্রাইস জানার জন্য MK মোবাইল পয়েন্টের সাথে জয়েন হতে পারেন। তাদের ফেসবুক পেজের লিঙ্ক থেকে শুরু করে যাবতীয় সকল কিছু লিঙ্ক আমি দিয়ে দিব ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। এই ফোনটাকে বক্স থেকে বের করার আগে আমার এক্সপেকটেশন এতটাও বেশি ছিল না। আমার কাছে মনে হচ্ছিল যে হয়তোবা ফোনটা চিপ ফিল হবে হাতে নেওয়ার পর, কিন্তু বক্স থেকে বের করে যখন হাতে নিলাম খুবই প্রিমিয়াম ফিল হচ্ছিল। যদিও কিনা সম্পূর্ণ ফোনটাই প্লাস্টিক বিল্ড, এর ব্যাক সাইড কিংবা এর ফ্রেম সবকিছুই প্লাস্টিক, কিন্তু এর ব্যাকটা প্লাস্টিক হলেও ম্যাট ফিনিশ করা হয়েছে যার কারণে হাতের ফিঙ্গারপ্রিন্ট বসে না এবং খুব দ্রুত কিন্তু স্ক্র্যাচ পড়ে না। এর যে ক্যামেরা মডিউলটা রয়েছে এটা আবার গ্লসি করা হয়েছে এবং ক্যামেরা মডিউলটা দেখতে খুবই সুন্দর দেখায়। আর ক্যামেরা মডিউলের নিচের দিকে দেখেন যে একটা অরা লাইট দেওয়া হয়েছে। ভিভোতে এটাকে অরা লাইট বলে, এই জায়গায় তারা হচ্ছে যে এটাকে ডাইনামিক লাইট বলতেছে। এটা যখন আপনি চার্জ দিবেন তখন জ্বলে ওঠে। তাছাড়া দেখা যায় যে দুই একটা গেমের মধ্যে হয়তো বা কাজ করে। তার সাথেই উপরের দিকে একটা আয়ার ব্লাস্টার থাকতেছে যেটা দিয়ে আপনি ফ্রিজ এসি কন্ট্রোল করতে পারবেন। আর এই জায়গায় একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে। আর যদি নিচের দিকে আসেন তাহলে এই জায়গায় পাচ্ছেন হচ্ছে একটা টাইপ সি পোর্ট, তার পাশেই মাইক্রোফোন এবং মেইন স্পিকার গ্রিল। এই ফোনের কোথাও আমি 3.5mm অডিও জ্যাক পাই না, যেহেতু এই ফোনটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন, গেমিং ফোন, তো সেক্ষেত্রে এটার মধ্যে একটা 3.5mm অডিও জ্যাক থাকলে আমার মনে হয় যে বেশি ভালো হতো। আর যদি আপনি টপ সাইডে আসেন তাহলে এই জায়গায় দেখতে পারবেন একদমই খালি, এই জায়গায় কিছুই নাই। তার মানে হচ্ছে এটাতে কোনো ধরনের নয়েজ ক্যান্সেলেশন মাইক ইউজ করা হয় নাই। অবশ্যই এটাতে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক দরকার ছিল। ফোনের মধ্যে নয়েজ ক্যান্সেলেশন থাকুক বা না থাকুক, আমার হাতে যে TWS টা রয়েছে এটার মধ্যে কিন্তু রয়েছে ANC, যার কারণে যখন আউটডোরে প্রচুর পরিমাণে নয়েজের মধ্যে থাকবেন তখন কিন্তু আপনি ক্লিয়ারলি কথা বলতে পারবেন। এটা দিয়ে কথা বলছিলাম হচ্ছে অ্যাপেলের এয়ারপড প্রো যে কপি ডিভাইসগুলো রয়েছে বাংলাদেশে পাওয়া যায় সেগুলো নিয়ে কথা বলছিলাম। অ্যাপেলের এয়ারপড প্রো যে ক্লোন TWS গুলো রয়েছে সেগুলো নিয়ে। এইগুলো বাংলাদেশে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল পাওয়া যায়, বাট বেস্ট কোয়ালিটিটা পাওয়া খুবই মুশকিল। আমার হাতে যে এয়ারপডটা রয়েছে এটার কোয়ালিটি খুবই ভালো। এটা সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে বিল্ড কোয়ালিটি সকল কিছুই ছিল অনেক বেশি প্রিমিয়াম। আর এই প্রিমিয়াম TWS টা যদি আপনি পারচেজ করতে চান তাহলে অবশ্যই এখন আপনি ভিজিট করতে পারেন ড্রপআউট গ্যাজেট। ড্রপআউট গ্যাজেটে কিন্তু এই যে অ্যাপেলের এয়ারপড প্রো রয়েছে এটার প্রিমিয়াম কোয়ালিটিটা এখন পাওয়া যাচ্ছে। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি যদি এই ধরনের অ্যাপেলের এয়ারপড প্রো এর ক্লোনগুলো কিনতে চান তাদের কাছ থেকে নিতে পারেন। আর যদি রাইট সাইডে থাকেন তাহলে এই জায়গায় পাওয়ার বাটন এবং ভলিউম বাটন থাকছে। আর এই পাওয়ার বাটনের মধ্যেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেওয়া হয়েছে এবং এটা কিন্তু খুবই ফাস্ট ছিল এবং একুরেটলি কাজ করছিল। আর লেফট সাইডে থাকা সিম ট্রেতে আপনি শুধুমাত্র দুইটা সিম ইউজ করতে পারবেন। এই জায়গায় SD কার্ড ইউজ করার কোনো সুযোগ নাই। বাট কমপ্লেইনটা হচ্ছে আমার যে এই যে দেখেন আমি একটা সিম ইজেক্টর এটার মধ্যে ঢুকিয়ে রাখছি কিন্তু এটা এখন পর্যন্ত মানে বের হচ্ছে না। আপনার কাছে যদি এমন কোনো সিম ইজেক্টর থাকে যে এটা একটু খাটো তাহলে কিন্তু আপনি এটা দিয়ে এটাকে মানে বের করতে পারবেন না। অবশ্যই লম্বা সিম ইজেক্টর ইউজ করতে হয়, না হলে দেখা যায় যে এটা ঠিকভাবে বের হচ্ছিল না। আমি দুইটা দিয়ে ট্রাই করে তারপরে বের করছি। এর বক্সে যেটা থাকে সেটা দিয়ে খুব ইজিলি এটাকে মানে বের করে আনা যায়। কিন্তু যদি আপনি এটা হারায় ফেলেন তাহলে কিন্তু আবার একটু ঝামেলায় পড়তে পারেন। আপনাকে হয়তো বা এটার জন্য স্পেশাল কোনো সিম ইজেক্টর কিনা লাগতে পারে। এনিওয়ে আমরা কথা বলি হচ্ছে এটার ডিসপ্লে নিয়ে। এখানে ডিসপ্লে হিসেবে থাকছে 6.72 ইঞ্চির একটা IPS ডিসপ্লে। হ্যাঁ, IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে, এতে কোনো অবস্থাতে অ্যামোলেড ডিসপ্লে নাই। এই বাজেটের ফোনগুলোতে এখন আমরা কিন্তু নরমালি দেখি যে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়, বাট এটাতে কেন IPS ডিসপ্লে ইউজ করা হচ্ছে? হ্যাঁ, এটা ডিসপ্লে দিয়ে কস্ট কাটিং করা হয়েছে। তারপর যদি আপনি ডিসপ্লের চারপাশের বেজেল দেখেন, বটম চিনটা আমার কাছে একটু বেশি মোটা মনে হচ্ছে। এটা যদি আরেকটু ন্যারো করা যেত তাহলে আরেকটু ভালো লাগতো। কিন্তু IPS ডিসপ্লে হওয়ার ফলে যে প্রবলেমটা আমি খুঁজে পেলাম সেটা হচ্ছে যে এর পাঞ্চ হোলটা রয়েছে এটা চারপাশে কেমন যেন একটা শ্যাডো পড়ে। এটা নরমালি আমরা IPS ডিসপ্লেতে দেখে থাকি। তাছাড়া ডিসপ্লের টাচ রেসপন্স খুবই ভালো ছিল, যেহেতু 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে যার কারণে কিন্তু খুবই স্মুথলি এটার মধ্যে গেম প্লে করা যায় কিংবা রেগুলার যখন আপনি ইউজ করবেন তখন আপনার কাছে খুবই স্মুথ ফিল হবে। IPS ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু একটা লাভ হয়েছে, লাভ বলতে পারেন। হ্যাঁ, বর্তমান সময়ে এই প্রবলেমটা সবাই ফেস করে, সেটা হচ্ছে যে গ্রিন লাইন পড়ে যাওয়া। অ্যামোলেড ডিসপ্লে যত ভালোই হোক, যত কোয়ালিটিফুল হোক, সেটাতে গ্রিন লাইন পড়ে যায়। কিন্তু যদি আপনি এই ফোন কিনেন, গ্রিন লাইন নিয়ে একবার মাথায় কোনো ধরনের প্যারা আনতে হবে না, কারণ IPS ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ার কোনো সুযোগ নাই। ভিডিও শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম যে এটা একটা গেমিং সেন্ট্রিক ফোন। এটাতে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300 যে 4nm চিপটা রয়েছে সেটা ইউজ করা হয়েছে। সেম চিপসেটটাই দেখা যায় যে 30-35 হাজার টাকার ফোনে ব্যবহার করা হচ্ছে। তার মানে বুঝতেই পারতেছেন যে এটা থেকে খুবই ভালো পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটা দিয়ে আমি পাবজি খেলে দেখেছি যে পাবজিতে 90 FPS এখন পর্যন্ত সাপোর্ট করতেছে। এটা যদি ভালোভাবে অপটিমাইজ করে তাহলে আমার মনে হয় যে এটাতে 120 FPS সাপোর্ট করবে খুব ইজিলি। এবং এটা দেখলাম যে লং টাইম ধরে পাবজি খেলার পরেও এটার পারফরমেন্স খুবই স্টেবল ভাবে ধরে রাখতে পারে। লম্বা সময় ধরে 90 FPS এই গেম খেলা যাচ্ছিল এবং খুব বেশি একটা ওভারহিট হতেও আমি দেখি নাই। এই ফোনটা অন্তত বেঞ্চমার্কে 6,33,483 স্কোর করেছে এবং এটাকে আমি Geekbench 6 এ টেস্ট করে দেখেছি। এটা সিঙ্গেল করে 782 স্কোর করেছে এবং মাল্টি করে
7303 স্কোর করেছে এবং এটা থ্রটল টেস্ট করে দেখেছি এবং 15 মিনিট থ্রটল টেস্টিং এর পরেও দেখলাম যে এটার পারফরমেন্স অনেক স্টেবল ছিল এবং আপনারা হয়তো এই গ্রাফটা দেখে বুঝতেই পারতেছেন যে এটার পারফরমেন্স খুব একটা ড্রপ করে না। আপনি যদি এটা দিয়ে লম্বা সময় ধরে গেমিং করতে চান অনায়াসে এটা দিয়ে আপনি লম্বা সময় ধরে গেমিং করতে পারবেন। আর যারা হচ্ছে ফ্রি ফায়ার খেলেন, আমি এটাতে ফ্রি ফায়ার খেলার সাহস করি নাই কারণ পাবজি যেহেতু একদম স্মুথলি চলতেছিল, ফ্রি ফায়ারও আপনি খুবই ইজিলি এটাতে খেলতে পারবেন। এই ফোনটার পারফরমেন্স আরেকটু ভালো হওয়ার কারণ হচ্ছে যে এই ফোনটার মধ্যে কিন্তু স্টোরেজ টাইপ হিসেবে ইউজ করা হয়েছে UFS 3.1, যার কারণে কিন্তু এটা থেকে আরেকটু বেটার পারফরমেন্স পাওয়া যাচ্ছে। বাট ইউটিউবে হয়তো আপনারা একটা ভিডিও দেখছেন যে UFS 3.1 থেকে UFS 2.2 যেটা সেটার পারফরমেন্স বেটার করতেছে। হ্যাঁ, এটার পারফরমেন্স এখন হয়তো বা ওইগুলোর সাথে কম্পিট করতে পারতেছে না UFS 3.1 দিয়েও। আমার কাছে মনে হয় যে এটা সফটওয়্যার আপডেটের মাধ্যমে তারা ফিক্সড করতে পারবে এবং যদি এটাকে ফিক্সড করে তাহলে অবশ্যই 2.2 থেকে 3.1টা বেটার পারফর্ম করবে। এই ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এ এসেছে এবং তার উপরে কিন্তু ফান্টাস OS 15 রয়েছে। এই ফোনটার মেজর আপডেট আপনি পাবেন হচ্ছে 2 বছর এবং সিকিউরিটি আপডেট পাবেন হচ্ছে 3 বছর। এইটা এই সময় এসে একটু কমই হয়ে যায় কারণ এখনকার সময় প্রত্যেকটা ফোন কোম্পানি দেখা যায় যে 6-7 বছর সফটওয়্যার আপডেট দিচ্ছে, সেই জায়গায় 2 বছর কিন্তু অনেক কম হয়ে যায়। আর এটার UI এর কথা যদি বলি তাহলে ফান্টাস OS খুবই ইউজার ফ্রেন্ডলি ছিল এবং খুবই ক্লিন ছিল। আর এই ফান্টাস OSটা আমার কাছে পার্সোনালি ভালোই লাগে। দেখা যায় যে অন্যান্য UI প্রচুর বাগবাল্লক থাকে, হ্যাঁ এটা তো টুকটাক রয়েছে, তারপরে দেখলাম যে মোটামুটি ভালোই ক্লিন এবং খুব একটা বাগবাল্লক আমি দেখি নাই। কিন্তু এটার মধ্যে কিছু আজাইরা ব্লুটুথ পেয়েছি যেগুলোকে আপনি চাইলেই আনইনস্টল করতে পারবেন। এখন কথা বলা যাক এটার ক্যামেরা নিয়ে। আপনারা হয়তো সবাই জানেন যে গেমিং সেন্ট্রিক যে ফোনগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্যামেরার দিকে এতটাও ফোকাস দেয় না। এর পিছনে একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, তার পাশে একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। এর ক্যামেরার কথা যদি বলি তাহলে বাজেট অনুযায়ী ক্যামেরা ঠিকই ছিল, কালারগুলো মোটামুটি স্যাচুরেটেড কালার দিচ্ছিল। দেখা যায় যে মাঝে মাঝে যদি অনেক বেশি রোদের মধ্যে ছবি তোলেন তাহলে আকাশটাকে ওভার এক্সপোজ করে দিচ্ছে। ডাইনামিক রেঞ্জ খুব একটা ভালো না, বাট আবার যদি প্রাইসের কথা চিন্তা করি কিংবা পারফরমেন্সের কথা চিন্তা করতে যাই তাহলে ক্যামেরার দিকে মানে ওইভাবে তাকাতে পারছিলাম না। কাজ চালিয়ে নেওয়ার মতো ছবি কিন্তু আপনি এটা থেকে পাবেন, মোটামুটি শার্প এবং ডিটেল ছবি দিতে পারতেছিল। আর এটা দিয়ে পোর্ট্রেট ছবি তুলে দেখেছি যে এইচ ডিটেক্ট খুবই ভালো করতে পারে, কিন্তু ছবিটা কেমন জানি একটু ফ্যাকাশে টাইপের করে দেয়। যেরকম আপনি যদি নর্মাল মোডে ছবি তোলেন সেগুলো একটু কালারফুল ছবি দিচ্ছিল, বাট পোর্ট্রেট মোডে যাওয়ার পরে দেখা যায় যে একটু কেমন জানি ন্যাচারাল দেওয়ার ট্রাই করতেছে। তো সেটা খুব বেশি একটা ন্যাচারালও হচ্ছিল না, কালারটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই। তারপর দেখলাম যে ফেসটাকে স্মুথ করে দেয়, এটার যে বিউটিফিকেশন আছে সেটা অফ করেও দেখেছি যে ফেসটাকে একটু স্মুথ করে চাই। এটা থেকে এভারেজ লেভেলের পোর্ট্রেট ছবি আপনি পাবেন, হয়তো এই স্যাম্পলগুলো দেখে একটা আইডিয়া করতে পেরেছেন। আর এর ফ্রন্টে থাকছে একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা। একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা থেকে কেমন রেজাল্ট পাওয়া যায় ছবিগুলো দেখে বুঝতে পারতেছেন। কাজ চালিয়ে নেওয়ার মতো সেলফি কিন্তু এটা দিয়ে আপনারা তুলতে পারবেন। এটা ডাইনামিক রেঞ্জ খুব বেশি একটা ধরে রাখতে পারে না, দেখা যায় যে একটু বেশি লাইট হয়ে গেলে দেখা যায় ব্যাকগ্রাউন্ডটাকে ওভার এক্সপোজ করে দিচ্ছে। প্রপার লাইট কন্ডিশনে যদি আপনি ডিরেক্ট সানলাইটে ছবি তুলতে চান তাহলে মোটামুটি ভালো ছবি আপনি এটা দিয়ে তুলতে পারবেন। বাই দ্য ওয়ে এই ফোনটা দিয়ে কিন্তু আপনি 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। চলুন একটা ভিডিও টেস্ট দেখে আসি। এটা হচ্ছে IQ Z10 এর মেইন লেন্সের ভিডিও। মেইন লেন্স দিয়ে 4K 30 fps ভিডিও রেকর্ড করা যায় এবং 4K 30 fps রেকর্ড করা অবস্থায় এটার স্টেবিলাইজেশন খুব একটা ভালোভাবে কাজ করে না, দেখা যায় যে অনেক বেশি শেকি ভিডিও আসে। তো চলুন এটা 1080p ভিডিওটা দেখি। 1080pটা আমার কাছে স্লাইটলি বেটার মনে হয়েছে এই 4K থেকে, অ্যাটলিস্ট স্টেবিলাইজেশনের দিক থেকে। এই হচ্ছে 1080p ভিডিও, এটা 1080p 30 fps রেকর্ড করতে পারে। 1080p 60 fps সাপোর্ট দিলে আমার কাছে মনে হয় যে ভালো হতো, যেহেতু এটাতে 4K 30 fps সাপোর্ট করতেছে। 1080p 60 fps থাকলে আমার কাছে মনে হয় যে আরেকটু স্টেবল ভিডিও হয়তো আমরা পেতাম এটা থেকে। এটা হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরা ভিডিও। ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং দেখেন যে ডাইনামিক রেঞ্জের অবস্থা একদম আকাশ টাকাশ জ্বালায় ফেলাই দিছে। ডাইনামিক রেঞ্জ খুব বেশি একটা সুবিধাজনক নয়, যে এই জায়গায় আসলে দেখেন যে আকাশ কিন্তু একদমই ওভার এক্সপোজ করে দিয়েছে। তো সেক্ষেত্রে এটার ভিডিও মানে অ্যাভারেজ লেভেলের ছিল। এই ফোনটার ভর 204 গ্রাম, হাতে নিলে ফিল করা যায় না ওজন কিছু একটা হাতে নিছি। এর কারণ হচ্ছে এটার মধ্যে 6200 mAh এর ব্যাটারি ইউজ করেছে, যেই ব্যাটারির কারণে মানে একটু বেশি ভারী লাগতেছিল। বাট এটা ভারী লাগলেও ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো ছিল। এই ফোনটা দিয়ে আপনি অনায়াসেই 10 ঘন্টারও বেশি স্ক্রিন অন টাইম পাবেন। আর এই বিশাল বড় ব্যাটারিটাকে চার্জ করার জন্য বক্সের মধ্যে কিন্তু 44 ওয়াটের একটা চার্জার দেওয়া হয়েছে, যেটা দিয়েও খুব ফাস্ট এই ফোনটাকে চার্জ করা যায়। এটা দিয়ে যদি আপনি গেমিং করেন তারপরেও এটা থেকে আপনি অনায়াসেই 8 থেকে 9 ঘন্টার মতো ব্যাটারি লাইফ পাবেন। আর যদি এটাকে রেগুলার লাইফে ইউজ করেন, গেমিং না করেন, তাহলে আমার মনে হয় যে 1.5 দিন এই ফোনটা আপনি অনায়াসেই ইউজ করতে পারবেন। তো আমরা কিন্তু ভিডিওর অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি। এখন ফাইনালি কথা হচ্ছে যে 20,000 টাকা প্রাইস রেঞ্জে আপনি এই ফোনটা কিনবেন কিনা। আপনার যদি এমন হয়ে থাকে যে একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন দরকার, আপনি টুকটাক গেমিং করবেন কিংবা আপনি হেভি গেমার বাট আপনার বাজেট কম, তাহলে আমি বলবো যে আপনি এই ফোনটা একবার হলেও দেখতে পারেন, কারণ এই বাজেটে এত ভালো পারফরমেন্সওয়ালা ফোন খুব একটা পাওয়া যায় না। বাই দ্য ওয়ে একটা ব্যাপার আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই ফোনটা যেটা আমার হাতে রয়েছে এটা কিন্তু IQ Z10X। এটারই কিন্তু একটা ভিভো ফোন রয়েছে, যেটা কিন্তু আবার হচ্ছে যে নাম ভিভো T4X। এই T4X আর হচ্ছে এই ফোনটা দুইটা একদমই সেম ফোন, কোনো অবস্থাতেই কোনো ডিফারেন্স নাই, জাস্ট এটার মধ্যে IQ লেখা এবং এটার মধ্যে ভিভো লেখা। আপনার যেটা ভালো লাগে আপনি চাইলে সেটাই কিনতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।